আমি ইউএসএর একটা আইটি ফার্মে লাস্ট 7 ইয়ার্স যাবত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে কাজ করতেছি। আমি রিসেন্টলি দুবাই শিফট হওয়ার কারণ হচ্ছে এইখানে আমি আফতাবনগর ছিলাম ঢাকাতে, এবং আমি চট্টগ্রাম ছিলাম মোটামুটি 6 বছর। তো ওইখানে থাকাটা বেশ ভালোই লাগছে, বাট যখনই ঢাকা শিফট হই এইখানের লাইফস্টাইল ওকেই ছিল, কিন্তু ঝামেলা হচ্ছে যে লাইফ রিস্ক নিয়ে যখনই বাইরে বের হই মনে হইতো যে হচ্ছে আজকে বাসায় ফিরতে পারবো কিনা। এটা বরাবরই একটা খুব টেনশনের বিষয়। আর সবচেয়ে বেশি সমস্যা হতো যে আমার বাচ্চা পড়তে হচ্ছে বনশ্রীর অপোজিটে, মানে অফতাবনগর থেকে বনশ্রীর ওইখানে ন্যাশনাল আইডিয়ালে পড়তো। তো যে কারণে হচ্ছে ওরা প্রতিদিনই সকালে আপ ডাউন করতে হইতো। মাঝে একটা ইনসিডেন্ট হয়েছিল যে মানে ওই ওই যে তো মাটা বাস চলে, হ্যাঁ ওরা রিক্সা দিয়ে মানে যখন আসতেছিল রিক্সা হচ্ছে রেখেছে, সামহাও ওই দিন কোনো কিছু হয়নি। তো দেন আমার ব্যাপারটা খুব পছন্দ লাগছে যে নেক্সট টাইম হইলে তো আমি রিটার্ন পাবো না, অন্তত আমাদের দেশে না, কারণ যে দেশে হচ্ছে আহ, বাংলাদেশ ব্যাংকের মানে কর্মচারী মারা গেছে হচ্ছে মাথায় রোড করে কোনো একটা গভর্নমেন্টের ইয়ে নাই। তো ওইখান থেকে হচ্ছে প্ল্যান করা যে সামাও বাইরে কোথাও শিফট হওয়া। তো মোটামুটি অন্যান্য দেশের ভিসার জন্য হচ্ছে ডিরেক্টলি আগে প্রপার্টি কিনা বা অনেক কিছু হচ্ছে পাজল থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে দুবাই অনেক ইজি ভিসার জন্য, যে কারণে হচ্ছে দুবাই সিলেক্ট করা আপাতত। তো দুবাই হচ্ছে 3 ধরনের ভিসা আছে এখানে। তো একটা হচ্ছে প্রপার্টি কিনে হচ্ছে সরাসরি একটা ভিসা পাওয়া, গোল্ডেন ভিসা। আরটা হচ্ছে বিজনেস ভিসা, আরটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, যেটাকে আমরা আমাদের দেশে চিনি হচ্ছে লেবার ভিসা হিসাবে, কারণ লেবারই যায় ওইখানে, যায় না। তো প্রথমটা হচ্ছে যে কোনো প্রপার্টি কিনলেই হবে, ওইটা ওইখানের কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম নাই। যে প্রপার্টিটা কিনবে ওই প্রপার্টির যে প্রাইস ওই প্রাইসে কিনলে হবে, অ্যারাউন্ড 10 বছর করে ভিসা পাবে। ওইখানে কোনো হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি নেই, জাস্ট ভিসা রিনিউ, হ্যাঁ 10 বছর পর পর হচ্ছে জাস্ট ভিসা রিনিউ করতে হবে একটা সার্টেন ফি দিয়ে। বিজনেস ভিসার ক্ষেত্রে হচ্ছে 10 বছর ভিসা পাওয়া যাবে, সেটা হচ্ছে 10 বছর পর পর হচ্ছে ওই মানে রিনিউয়াল। হ্যাঁ ভিসাটা রিনিউ করতে হবে। তবে বিজনেসের জন্য হচ্ছে যে লাইসেন্সটা হবে সেই লাইসেন্সটা প্রতি বছর হচ্ছে রিনিউ করতে হবে। আরেকটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট ভিসা। এমপ্লয়মেন্ট ভিসার মধ্যে হচ্ছে 2 ক্যাটাগরির ভিসা আছে। একটা হচ্ছে এই যে মানে লেবার শ্রেণীতে যারা যারা ডিরেক্ট কোম্পানির থ্রুতে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে যায়। আরেকটা হচ্ছে হাই প্রফেশন ভিসা, যেটা হচ্ছে মানে যে আমি যে প্রফেশন হচ্ছে আসি, মানে আমি ওয়েব ডেভেলপমেন্টের ভিসা নিয়ে গেছি ওইখানে। যদি আমার পরিচিত এক লোক আছে, উনি কোম্পানি করছে, ওনার জাস্ট শুধু আমি জাস্ট ভিসাটা বের করে আনছি, আমি ওনার এখানে কোনো কাজ টাজ করি না, যেহেতু আমি রিমোট জব করতেছি। জাস্ট ওনার থেকে ভিসাটা হচ্ছে বের করা আর কি। তো আলটিমেটলি হচ্ছে আমার 2 বছর পর পর হচ্ছে এখন মানে আপাতত হচ্ছে এখানে রিনিউ করতে হবে। তো আমার রিসেন্টলি হচ্ছে ওইখানে আমি প্রপার্টি নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি। সো খুব রিসেন্টলি অথবা নেক্সট ইয়ার হচ্ছে আমার প্রপার্টি কেনার একটা প্ল্যান আছে ওইখানে, এবং বিজনেস এক্সটেন্ড করার প্ল্যান আছে ওইখানে। দুইটা বিষয় খুব হচ্ছে মানে যে এইখানে যে লাইফ স্টাইল করা যাবে ওইখানে সেম লাইফ স্টাইল করা যাবে। দুবাইয়ের দুইটা সাইড আছে, একটা হচ্ছে আমরা যা দেখি ইউটিউবে, ইউটিউবে দুবাই লেখলে হচ্ছে মানে জাস্ট চাকচিক্য বিল্ডিং যা কিছু আছে, এটার ডিস্টেন্সটা হচ্ছে অ্যারাউন্ড 4 থেকে 5 কিলোমিটার বা ম্যাক্সিমাম 10 কিলোমিটার। মানে দুবাই লিখলে যতগুলা ভিডিও ইউটিউবে আসে সবগুলো হচ্ছে 10 কিলোমিটার মানে এইখানেই পুরোটা দেওয়া হয়। মানে দুবাইয়ের একটা পাশ হচ্ছে মানে সমুদ্রের মাঝামাঝি সে নদী পাশ হচ্ছে, নদীর এই পার, আর একটা পাশ হচ্ছে মানে এই পার। নদীর এই পারের মানুষগুলো হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান যারা আছে আনুষঙ্গিক, যারা হচ্ছে লেবারের কাজ বা আনুষঙ্গিক কাজ করে। আর ওই পাশে হচ্ছে যারা ফরেনার আসে, সাদা চামড়া মানে ওইখানে ভগবান, এটা একদম লিটারেলি সাদা চামড়া বা ফরেন পাসপোর্ট থাকলে দুবাইতে হচ্ছে মানে যে কোনো যে কোনো কাজে যে কোনো অফিসে মানে যে কোনো জায়গায় জাস্ট পাসপোর্টে কাদা চামড়া দেখলেই হবে, পায়ে ধরে সালাম করতে হবে, যেটা করতে হবে না, একদম লিটারেলি। দেন সেকেন্ড আছে হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ানরা হচ্ছে ওইখানে 90% বিজনেস, ব্যবসা সব ওদের কন্ট্রোল এবং অন করে ওদের দখলে। ওইখানে মেইন ভাষা হচ্ছে হিন্দি, আরবি কোনো ভাষা নেই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি। আরবি না জন্য চলবে, হিন্দি মাস। এটা যে কোনো অফিসে হোক, কোম্পানিতে হোক বা যেখানে হোক। তো এর মেইন রিজন হচ্ছে যে আমাদের বাংলাদেশিরা কিন্তু হচ্ছে মেইনলি এখান থেকে যে স্টুডেন্টরা যায় বা যারাই যায় হচ্ছে বাইরে যায় ইউরোপ পছন্দ করে, কারণ হচ্ছে এখানে একটা ওইখানে পার্মানেন্ট একটা রেসিডেন্সিপ পাবে এটার জন্য। কিন্তু দুবাইতে এই জিনিসটা পায়না দেখে হচ্ছে যায় না। এই সুযোগটা হচ্ছে ইন্ডিয়ানরা ভালো কাজে লাগাইছে, ভালো ভালো স্যালারিতে ওরা এইসব কোম্পানিগুলোতে জব করছে, যেটা হচ্ছে চাইলে বাংলাদেশিরা কাজে লাগাইতে পারতো। এবং পরে আমি রিসেন্টলি অনেক ইন্ডিয়ান যারা আছে ওইখানে পরিচিত হয়েছি, তো ওদের সাথে জিজ্ঞাসা করে দেখলাম যে হচ্ছে আর মেন রিজন হচ্ছে ওরা তো পার্মানেন্টে যায় না,
ওরা যায় হচ্ছে ওইখানে 20-30 বছর মানে এখানে টাকা কামাবে, দেন হচ্ছে ব্যাক করবে, কারণ ওইখানে বিজনেস অপরচুনিটি, জব অপরচুনিটি প্রচুর। যাদের সার্টিফিকেট আছে আমি ড্যাম শিওর সে 2 মাসে এখানে একটা জব পাবে, এনি কাইন্ড অফ জব গ্যারান্টেড। যদি না পায় মানে আমি স্টেপ বলে দেবো, এভাবে ফলো করবে এবং 2 মাস, 2 থেকে 3 মাসের মধ্যে জব পাবে, ও যদি সার্টিফিকেট ভালো থাকে এবং যে কোনো একটা স্কিল থাকে। আমার তো সার্টিফিকেট থাকলে মানে স্কিল থাকতে হবে আলটিমেটলি, যে কোনো একটা স্কিল থাকলে, সার্টিফিকেট থাকলে ওইখানে 3 মাস টাকা পড়ছে ভালো স্যালারিতে জব পাবে। ওইখানে মিনিমাম স্যালারি যারা লেবার কাজ করে অ্যারাউন্ড 2,000 দিরাম পায়, যেটা আমার অ্যারাউন্ড 60,000 টাকা। সো যারা কোম্পানিতে চাকরি করে অ্যারাউন্ড 10,000 থেকে 15,000, 20,000 দিরামের হচ্ছে স্যালারি পায়। তো এই মানে এই জব ম্যানেজ করতে পারবে। রিসেন্টলি আমার সাথে পরিচয় অনেকেই গেছে এবং অলরেডি কাজে ঢুকছে, আমি নিজে দেখছি। সো এখানে এটার ভ্যালু আছে, তবে একটাই সমস্যা হচ্ছে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি নেই। এখানে হচ্ছে রিনিউ করে করে থাকা যাবে, তবে প্লাস পয়েন্ট হচ্ছে ট্যাক্স ফ্রি। যদিও রিসেন্টলি হচ্ছে একটা ট্যাক্স ইমপ্লিমেন্ট করছে, সেটা হচ্ছে ওইখানে যে প্রাইভেট ব্যাংকগুলো আছে ওই ব্যাংকগুলোর উপরে 9% একটা ট্যাক্স মানে রিসেন্টলি হচ্ছে ইয়ে করছে। এছাড়া বাকি সব সুবিধা তাহলে যারা প্রাইভেট ব্যাংক, এবার আছে হচ্ছে লাইফস্টাইল বা খরচ। আচ্ছা একটা জিনিস, প্রাইভেট ব্যাংকে 9% যেটা, এটা কি ব্যাংকের উপরে করছে নাকি যারা অ্যাকাউন্ট করে করছে? না ভাই, মানে ওই ব্যাংক ওইখানে ব্যবসা করার জন্য হচ্ছে ওরা। ওকে, মানে যারা ওই যে এমপ্লয়মেন্ট ভিসা যাবে তাদের পার্সোনাল কোনো ট্যাক্স না। না, পার্সোনাল কোনো ট্যাক্স নাই, এমনি তাদের ওখানে শুধু ব্যাংক, ওই প্রাইভেট ব্যাংকগুলো ওইখানে বিজনেস করতে হলে 9% সামা, ওইটা তো আলটিমেটলি পাবলিকের উপরে কিছু না কিছু যাবে। এবার আসে হচ্ছে লাইফস্টাইল। দুবাই যেটা আমরা শুনি, দুবাইতে থাকাটাই একটু কস্টলি, কারণ এটা মানে বেশ চাকচিক্যময় এরিয়া, সো এটা কস্টলি। বাট দুবাই ছাড়া দুবাই সাইডে গেলে হচ্ছে খুব কম খরচ। মানে এখানে ঢাকাতে থাকতে যেমন একটা ফ্যামিলি 60-70 হাজার টাকা খরচ হয়, ওইখানে 60 থেকে 70, 1 লাখের মধ্যে যে কোনো মানে এর চাইতে ফার বেটার লাইফ লিড করা যায় এবং পসিবল। মানুষ মনে করে যে দুবাই অনেক এক্সপেন্সিভ, বাট দুবাইটাই এক্সপেন্সিভ। শারজা আছে, আজমান আছে, তারপর হচ্ছে আশেপাশে আরো বেশ কয়েকটা আছে, এগুলাতে এত বেশি এক্সপেন্সিভ না। ইভেন 60-70 হাজার টাকায় হচ্ছে সিঙ্গেল রুম বা 2 রুমের বাসা নিয়ে হচ্ছে অনায়াসে থাকা যায়। মানে বাসাটা একটু স্যাক্রিফাইস করতে হবে, যে ওইখানে হাউস রেন্টটা একটু বেশি। এই বাট খাবার খরচ বাংলাদেশের বাংলাদেশ থেকে কম। যদি একটা ফ্যামিলি বাংলাদেশে 10,000 টাকা খরচ হয় খাবার বাংলাদেশে, ওইখানে 7,000 টাকা খরচ হবে। এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি, কারণ খাবারের দাম খুবই সস্তা আর অফার তো থাকেই। মানে শনি রবিবার বাজারে বের হইলে মানে মাথা নষ্ট হয়ে যাবে যে আর জায়গা নাই ফ্রিজে হয়তো বা কেনার জন্য, এমন অবস্থা হয়ে যাবে, এত অফার থাকে জিনিসপত্রে। কিন্তু হচ্ছে বাসা ভাড়াটাই খালি একটু এক্সপেন্সিভ, বাকি সবকিছু। সো একটাই সমস্যা হচ্ছে যে মানে ভিসা রিনিউ করার যে প্রসেসটা, এটা হচ্ছে। আর যদি পরিচিত কয়েকজন মিলে ভিসা করলাম, সেক্ষেত্রে 5 বছর পাবো। আর যদি আমরা বিজনেস লাইসেন্স করে নিলাম ডিরেক্ট, আমরা যে কোনো বিজনেস করতে পারবো, সেক্ষেত্রে 10 বছরের ভিসা পাবো। বাট সেক্ষেত্রে হচ্ছে যে ট্রাস্ট 2-3 জন মিলে করতে হয়, তো ট্রাস্টের একটা বিষয় থাকে। কারণ হচ্ছে অনেকে যেটা বেশি স্ক্যাম হয় ওইখানে, যে পার্টনার ভিসা 2 জন করে, একজন কি করলো যে ওই ব্যাংক থেকে লোন নিয়ে ও ভেঙে গেছে। এটা হচ্ছে একটা বেশি বুঝতে। আর দুবাই সার্টেন টাইম থাকার পরে দুবাই থেকে অন্য কোথাও মুভ করাটা অনেক ইজি হয়ে যায় আলটিমেটলি। কারণ আমি অলরেডি 6টা দেশের হচ্ছে অনারেবল ভিসা আমার আছে, জাস্ট ইমিডিয়েট সাইডে থাকার কারণে এবং ভালো একটা স্যালারি অ্যামাউন্ট আমার ওইখানে দেখানোতে আমি 6টা দেশে লাইক জাপান বা এরপরে হচ্ছে উজবেকিস্তান বা আজারবাইজান এবং জর্জিয়া আর বেশ কয়েকটা দেখলাম, 6টা অলরেডি আমার অনারাইভাল ভিসা আছে। জাস্ট ওই আইডিয়া থাকাতে, তো ওইখানে কয়েক বছর থাকার পরে আলটিমেটলি যদি অন্য কোথাও কারো শিফট হওয়ার প্ল্যান থাকে ইজিলি হওয়া যাবে। তবে একটা ফিক্সড ইনকাম মান্থলি থাকে যে 60-70-1 লাখ, দেন ইটস ওকে, মুভ করা যাবে। যদি মানে এটা তো আবার মানে ভেরিয়েবল থাকে যে এই মাসে আমার 10,000 আছে বা অন্য মাসে 2 লাখ আছে, তাইলে একটু কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে ওইখানে একদিনও উইদাউট মানি সার্ভাইভ করা যাবে, এটা শিওর। দুবাই এমন একটা জায়গা যে আজকে আমার কাছে টাকা নাই, ওইখানে পসিবল না, সম্ভব না। এটা মানে টাকা থাকতে হবে ওইখানে সার্ভাইভ করতে হইলে, এট এনি কস্ট। উইদাউট মানি একদিনও মানে বাসা থেকে বের হইলে ওইখানে টাকা লাগবে, এটা শিওর। মানে এটা আবার যে জায়গায় যাক, বাসা থেকে বের হইলে টাকা লাগবে। তো যদি মানে আমাদের এখান থেকে কেউ যাইতে চায়, আমার পরিচিত মানে একজন ভাইকে বললাম যে আমি জার্সোতে গেছি, ওনার ওইখানে কোম্পানি উনি করছে, উনি চট্টগ্রামে বিজনেস করে, যারা চট্টগ্রামে হয়তো বা চিনতে পারে, ড্যাজেল ওনার মোবাইল শপ আছে দিদার ভাই নামে। তো হ্যাঁ ড্যাজেল, তো মেরিনার দিদার, আমার কথা বললেই হবে। তো ওই ভাইয়ের উনি কোম্পানি করছে, ওনার ওইখানে এলএলসি আছে, উনি মোবাইল ইম্পোর্টের ইয়েতে করে। তো আলটিমেটলি হচ্ছে ওনার থ্রুতে হচ্ছে আমি ওনার ওইখানে দিত কোম্পানি করতে, আমি বলছিলাম আমাকে একটা ভিসা দেন। তো ভাই বলছে আপনার কি ভিসা লাগবে, আপনি বলেন আমি করে দিচ্ছি, আপনার সমস্যা নেই।
তো যেহেতু পরিচিত আলটিমেটলি আমার মনের মতো করে আমি ভিসাটা করে নিয়েছি। তো যদি মানে ওনারা পরিচিত ওইখানেও আছে বা আমিও রিসেন্টলি যেহেতু আসছি, পরিচিত দুইজন আছে আমার ফ্রেন্ড যারা এই বিষয়ে কাজ করে, যদি কেউ যাইতে ইচ্ছুক হয় আমি পলিসি বলে দিব, ইজিলি হচ্ছে সহজভাবে 2 বছর হয়। এরপরে যদি আমি যদি জব না দেখাই সেক্ষেত্রে ওইটা তো কোনো জব সমস্যা নাই। জব দেখায় দেখাই থাকবে আর কি। মানে আপনি তো জব করতেছেন, ভিসাটাই তো আপনাকে একটা জবের এগেন্সে দিচ্ছে, বাট আপনি সেখানে গিয়া মূলত হচ্ছে এটাও ফ্রি ভিসা, মানে এটা এক ধরনের ফ্রি ভিসা, কাজ করলে ওকে, কাজ না করলে আপনার তবে এটা হচ্ছে আপনি ফার্স্ট ওইখানে- ক্লাস ভিসা, মানে স্যালারি আসতে ফোর্থ ক্লাস না। ভাই এখন হচ্ছে এই যে আপনি যখন হচ্ছে, আমি তো হচ্ছে কোম্পানিতে যাইনি, আপনি মানে আমি জাস্ট ফ্রি ভিসায় গেছি, আমরা যেটা ফ্রি ভিসা বলি, যে আমি আমার মতো কাজ করে করবো। আর আপনি একটা বিষয় হচ্ছে যে আপনি জাস্ট কোম্পানিতে ডিরেক্ট জব নিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনি তো কোম্পানিতে জব করবেন আপনি, সেক্ষেত্রে আপনার হচ্ছে লিঙ্কডইন আছে, দেন হচ্ছে আপনার আরেকটার নাম এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওখানে পেমেন্টটা ভাবে চেক করতেছে না, সে টাকা দিচ্ছে কি দিচ্ছে না, দ্য বেস্ট মানে উনি একটা কোম্পানির আন্ডারে থেকে আপনি জব পাবেন, কিন্তু যেটা ফ্যাক্ট হচ্ছে ওইভাবে জব পাইতে হলে আপনাকে ওইখানে থাকতে হবে, আপনি এখান থেকে ইন্টারভিউ দিয়ে আপনি জব পাবেন। ওইখানে আপনাদের প্রচুর জব সার্কুলার দেয়, ইন্ডিতে আপনি এটা বললেন ইন্ডি থেকে ভাই প্রচুর মানুষ জব পাচ্ছে, এখানে আমাদের বাংলাদেশি প্রচুর ছেলে বলে রিসেন্টলি যাচ্ছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, ইন্ডির থেকে হচ্ছে আপনি ইজিলি ইন্টারভিউ পাবেন, কিন্তু আপনার ওইখানে থাকতে হবে, আপনি বাংলাদেশ থেকে বসে ইন্টারভিউ দেওয়া হবে না। অ্যাটলিস্ট আপনি 3 মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ঢুকেন, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, দেন জব পাইলে ওই জব ভিসা আপনার কোম্পানি কভার করে। ইনিশিয়াল। না অফার নেই, তবে কিছু হ্যাঁ, লিমিটেশন আপনি দিয়ে প্রশ্ন দিচ্ছে। করেন, তারপরে আমি একটা প্রশ্ন। আমরা তো অ্যাকচুয়ালি জব বিষয়ে যেতে চাই না, হ্যাঁ। সো আমাদের জন্য কোনটা সুবিধা হবে? আবার ইনভেস্টমেন্টও নাই। হ্যাঁ, ডিজিটাল নোমাড ভিসা আছে, 5 বছরের জন্য দেয়। ডিজিটাল নোমাড ভিসা রিকোয়ারমেন্ট হচ্ছে ওটাতেও তো টাকা পয়সা দেখাতে হবে ভালো। টাকা পয়সা আপনার একটা ফিক্সড একটা ফিক্সড আর্নিং থাকতে হবে কোনো লাস্ট 6 মান্থ অথবা 6 মান্থ অথবা 1 বছর সম্ভবত, একদম ফিক্সড $3500 মিনিমাম, এর উপরে হলে প্রতি মাসে ঢুকতে হবে। থাকতে হবে, দেন 5 বছরের ভিসা পাবেন ডিজিটাল নোমাড। ইজি। হ্যাঁ ইজি। তার আবার উনি যেটাই গেছে সেটা আরো ইজি, উনি যেটা গেছে সেটা আরো ইজি। ওটাতে কত ইনভেস্টমেন্ট? না, আমাদের মানে আমার ছোট কানাডা থাকে, ট্রাই করার প্ল্যান ছিল। স্পাউস মা বাবাকে নিয়ে যাওয়া যায় না? 2,70,000 এটা তো মানে ফার্স্ট, আমাদের এখানে যেমন ফার্স্ট ক্লাস অফিসার ওরকম বেডও আছে। পুরো ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারে। এই যে ভাই থাকতেছে তো ভাই না, ওইখানে না, ভাই। না। আমি রিসেন্টলি হচ্ছে ওইখানে যাওয়া পড়েছে যে একটা ট্যুরে গেছি, ডেজার্ট সাফারিতে মানে গেছিলাম, তো ওইখানে আমি যাদের মানে থ্রুতে এই প্যাকেজটা নিয়েছিলাম, তারা হচ্ছে বাঙালি ছিল, নট বাংলাদেশি, বাট বাঙালি ছিল, মানে ওর বাবা মা ওইখানে লম্বা সময়, তো ওরা বাবা মার কাছ থেকে শুনে শুনে বাংলা কথা বলতে পারতো, তো কিন্তু লেখা বা ইয়া মানে পড়তে পারতো না আর কি। সো আলটিমেটলি হচ্ছে ওরা প্রপার্টি কিনে ওইখানে সেটেল হয়ে গেছে। তাহলে যে এটা- তো পসিবল। আমি মনে করি 10 বছর পর জাস্ট একটা ফি দিয়ে ভিসা রিনিউটা করবেন আর কি, দ্যাটস ইট। বাট ওরা তো তারপরেও passport বেটার, দিবে। আপনি যেমন হচ্ছে আপনি যেমন ভাই ইউরোপে যান, আপনার 45% 55% বাই ট্যাক্স দিতে হবে, এটা হিউজ। এটা তো দেওয়া লাগছে আমার না। শালা মানে ওর ছোট ভাই কানাডা ছোট থাকে, ভাই থাকে। ও বই থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার করে গেছে, ওরা এখান থেকে হচ্ছে ফুল স্পন্সরশিপ ও full কোম্পানিতে scholarship জব সহ পাইছে। আলটিমেটলি হচ্ছে নিয়ে গেছে। ও হচ্ছে অটোমেশন, এই যে গাড়ির যে অটোমেশন Even আছে ওর ওই ওয়াইফের ইয়াতে কাজ খরচ করতেছে, পর্যন্ত কোম্পানি। তো ওর ওয়াইফ পর্যন্ত হচ্ছে জব করতেছে, ওর ওয়াইফের খরচ ও কোম্পানি থেকে দিচ্ছে, মানে ওর ওই কোম্পানি থেকে ওর ওয়াইফকে সহ স্পন্সর করে নিয়ে গেছে, এতটাই ভালো সার্ভিস। তারপরেও রিসেন্টলি কথা হচ্ছে যে পাসপোর্ট যেদিন হাতে পাবো মেবি আর পরের দিন আমি মুভ করবে। মানে কানাডা এক্সিট করতে পারি, কারণ আমরা যে কানাডা এতদিন স্বপ্ন দেখছি বা যা দেখি, ইউরোপের ব্যবস্থা ভাই খুব বাজে। কারণ 2 লাখ টাকা ধরেন ভাই কামাইছেন আগে, ইটস ওকে, এখন ভাই 4 লাখ কামাইছেন, 4 লাখই খরচ, আর 2 লাখের খরচ 4 লাখ হয়ে গেছে, এত বাজে অবস্থা। প্রচুর ট্যাক্স দিতে হয়, প্রত্যেকটা জিনিসের ট্যাক্স। মিডল ইস্ট কান্ট্রি গুলো মিডল ইস্টে কোনো পাসপোর্ট দিবে না, সৌদি আরব দিবে না। আমি মানে দুবাই যাওয়ার আগ পর্যন্ত এটার এগেইনস্ট মালয়েশিয়াও তো সহজে দেয় না। এটার এগেইনস্ট আমি ছিলাম যে ওরা কেন দেয় না, কিন্তু ওইখানে যাওয়ার পরে ধারণাটা চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি কেন দেয় না। কানাডাতে কারণ হচ্ছে ধরেন 12% থেকে ওয়ার্ল্ডের মানে ফিফথ ট্যাক্স। অথবা 4th লার্জেস্ট মল হচ্ছে দুবাই মল, তো আমরা যখন প্রায় যাই তো দেখি যে দুবাই শেখরা তো আসে, দুবাইতে কিন্তু ভাই যারা শেখ তারা থাকে না, ওরা থাকে সাইড আজমানের সাইডে বা হচ্ছে আরো ইয়ের দিকে side ওরা থেকে। বিশাল বিশাল ওরা দুবাইতে বিলাতে ছেড়ে দিয়ে থাকে। চলে গেছে, তো ওরা ওদের হচ্ছে বিলাগুলো just অনেক- আসে লাক্সারিয়াস, ধরেন যে 2টা 3টা বউ নিয়ে 5-10 ছেলে মেয়ে নিয়ে ধরেন আসে, ব্যাগ নিয়ে বাজার করতেছে, ঘুরতেছে, চিল অ্যান্ড আমরা রিল্যাক্স, দেখছি seriously। এমনই ভাই। এবং ধরেন হচ্ছে বিশেষ করে হচ্ছে ওদের ছেলে মেয়েরা তো এমন লম্পট হয় যে ধরেন প্রচুর আপনার এই জায়গাটা আমরা কেটে একটা মিম বানাই দিব। ভাই এটা হচ্ছে দুবাই ব্ল্যাক একটা কালচার, মানে পিছনের যে কালচারটা আলটিমেটলি সেটা হচ্ছে যে ওরা বেশ লম্পট হয়, তো ওদের মানে
আপনি মার্কেটে দেখছেন সাদা জামার গেছে ওরা ওদের ছেলে এইভাবে তাকাই থাকে একদম যতক্ষণ পর্যন্ত দেখা যায় Literally ভাই। কিন্তু হচ্ছে ওই যে টাকা আছে গাড়ি নিয়ে আসছে মার্কেট করতেছে ঘুরতেছে খাচ্ছে বসছে দেন চলে যাচ্ছে এইটুকু ওরা হিউজ টাকা কামায় ওদের স্যালারি 1 লাখ 2 লাখ মানে গভর্নমেন্টের যে জব গুলো করছে ওরা আবার বসে থাকে না ব্যাপারটা এরকম না ওরা হচ্ছে ওই টপ লেভেলের যে জব গুলো আছে ওরা যে আলিশান ভাবে আসা যাওয়া করে আমার প্রশ্ন হচ্ছে একটু পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমাদের যে বিজনেস ইনফরমেশন, সাপোজ মনে করেন যে আমার পে অন ওয়ার্ক টাইপ, আমি দুবাইয়ের অ্যাড্রেসে খুলতে চাচ্ছি, এটা কিভাবে সম্ভব? আপনার তো দুবাই আইডি কার্ড আছে আপনার তো এমপ্লয়মেন্ট ভিসায় আপনি সব পাচ্ছেন, যে ব্যাপারটা সেটা হচ্ছে ওদের যে গ্রিন কার্ড বা আইডি কার্ড যেটা রেসিডেন্ট পারমিট আপনাকে দিয়েই দিবে। এসআইএন যেটা বলা হয়, হ্যাঁ ওদের হচ্ছে দেখাচ্ছে রেসিডেন্ট পারমিট ওদের। এই যে এই কার্ডটা আপনি পাবেন এই একটা কার্ডই হচ্ছে ভাই না আমার বাচ্চারও আপনি এই এক কার্ড দিয়ে ভাই আপনি দুবাইতে সবকিছু করতে পারবেন এই কার্ড দিয়ে যে কোনো চারটা চিপ আছে এই কার্ডে আপনি লিটারালি সবকিছু করতে পারবেন আপনি শপিং করতে পারবেন গাড়ির বিল দিতে পারবেন যে কোনো ইয়া করতে পারবেন কারণ আপনার এই কার্ডের সাথে আপনার ব্যাংক কার্ড ওরা অ্যাকাউন্ট থাকে কার্ড একটু এমনি ধরেন ভিডিও থেকে আবার কেউ এমনি দেন, হ্যাঁ মানে দেখার দরকার নাই এটা বলছি, কারণ কেউ ভিডিওটা পজ করে হাই ডেফিনিশন যে এটা রে তো ভাই ধরুন হচ্ছে যেমন Use করবে। ব্যাংক অ্যাকাউন্ট আপনি চাইলে করতে পারতেছেন যেগুলো ওইখানে ব্যাংক অ্যাকাউন্ট সবার জন্য না আইদার আপনি কোম্পানি খুলে দেবে বা আপনার যদি একটা মিনিমাম স্যালারি 5,000 দিনার না থাকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না লিটারেলি কিন্তু আমার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলছি একদম লিটারেলি বাসায় থেকে নট এ সিঙ্গেল টাইম আমার ব্যাংকে যাইতে হয়েছে নট এ সিঙ্গেল টাইম আমার কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়েছে লাইফ এতটাই ফাস্ট ওইখানে ইভেন আমাদের রেসিডেন্সিয়াল আমি কার্ড ওইখানে বা যে- হোম ডেলিভারি আমি ওইখানে 3 মাস চলছি বা লিটারেলি আমার পকেটে আমি 1 টাকা ক্যাশ রাখিনি একদম সত্য কথা এটা। আমি নট এ সিঙ্গেল আমি টাকা হচ্ছে ক্যাশ রাখছি কারণ হচ্ছে ট্যাক্সি কাজের জিনিস। চায়ের দোকান ফলের দোকান যেখানেই যাচ্ছি আমি আলটিমেটলি কার্ড এটা আমাদের তো ডিজিটাল বলে, ওরা আসছে পিওর ডিজিটাল। পাঞ্চ করলো আলটিমেটলি হয়ে যাচ্ছে আমার ওইখান আমাদের থেকে ব্যাংক কাটতে হবে digital। এতটাই এটা ন্যাশনাল আইডি Full digital। কোনো কাজ নেই না দুবাই না বাংলাদেশের কথা বলছি। আচ্ছা লুটপাট এই হচ্ছে ডিজিটাল। আপনারা মানে আপনি জাস্ট আচ্ছা, বিসাইন করে থাকতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ, এটা এমনি ইন এ নাটশেল যদি বলি, এটা হচ্ছে আপনি মূলত ধরে নিচ্ছে যদি আপনার গোল থাকে যে আমি পাসপোর্ট চাই আপনার জন্য দুবাই না, যদি আপনি ধরে নেন যে আমি দুবাইয়ের ভিসাটার এগেনস্টে কিছু ইনকাম চাই এই মুহূর্তে সেটা আপনার না, যদি আপনার অনেক টাকা ইনভেস্টমেন্ট করা থাকে তাহলে তো আপনার জন্য বিজনেস ভিসা। এখন উনি যে ভিসাটা গেছে সেটা হচ্ছে ধরে নেন যে ওনার 2,70,000 লাগছে, এটা ধরে নেন যে আচ্ছা